সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাসে নর্মালি গতানুগতিকভাবে যে লেকচারগুলো পড়ে থাকি, আজকে আমরা এরকম কোনো লেকচার পড়ব না, বরং আজকে আমরা পড়ব বিগত দিনে হয়ে যাওয়া আমাদের যে সাধারণ জ্ঞান প্রশ্ন রয়েছে। আজকে সেই সাধারণ জ্ঞান প্রশ্ন আমরা সমাধান করব, ঠিক আছে? আজকে আমরা শুরুতেই সময়ক্ষেপণ না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন পেপারে। আমরা যদি আমাদের কোশ্চেনটা দেখি তাহলে দেখতে পাবো যে জেনারেল নলেজ ডিউ ফাইনাল গেটওয়ে টেস্ট কোয়েশ্চেন সলিউশন, এটার হচ্ছে সেট এ। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সেট এ থেকে সাধারণ জ্ঞান বিষয়বলী অংশ থেকে, আজকে আমরা সেটি এখন সমাধান করব। সেট এর প্রথম যে কোশ্চেনটা আছে সেটি হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের অপারেশনটি যে নামে পরিচিত। আমরা কিন্তু জেনে থাকি যে আসলে ইসরায়েল বর্তমান পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন আগ্রাসী কর্মকাণ্ড তারা পরিচালনা করে থাকে, আর তাদেরই আগ্রাসনের জবাব দেওয়ার জন্য ইরান যে অপারেশনটা পরিচালনা করেছিল সেই অপারেশনের নাম কি? আমরা দেখতে পাই সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। তার মানে অপারেশন ট্রু প্রমিস যেটা, সেটি হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের অপারেশন। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্নটি গেল। আমাদের পরবর্তী কোশ্চেন, 1 অগস্ট 1971 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশের শিল্পীকে। আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা আছে, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 1971 সালে যে সময় আমাদের মুক্তিযুদ্ধ চলেছে, ওই সময় অর্থাৎ 1 অগস্ট 1971 সালে নিউ ইয়র্কে একটি কনসার্ট হয়েছিল, এবং ওই কনসার্ট থেকে একটা তহবিল গঠন করা হয়েছিল, একটা ফান্ড সংগ্রহ করা হয়েছিল। সেই ফান্ড থেকে যে অর্থটা পাওয়া হয়েছিল বা পাওয়া গিয়েছিল, সেই অর্থটা ব্যয় করা হয়েছিল কোথায়? মুক্তিযুদ্ধে, তাই না? তো এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, ওই যে কনসার্টটা হয়েছিল, ওই কনসার্টে যারা গান গেয়েছিলেন সেই গায়কদের মধ্য থেকে এখানে কাদের নাম আছে? আমরা দেখতে পাই যে আসলে বব ডিলানও ছিলেন, রবিশঙ্করও ছিলেন, জর্জ হ্যারিসনও ছিলেন, লিওন রাসেল ছিলেন, বিলি প্রিস্টন এবং এরিক ক্ল্যাপটন সবাই ছিলেন। তার মানে উত্তরটা হবে কি? উল্লিখিত সকলেই। মনে থাকবে? তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা আছে, 1 অগস্ট 1971 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ এর শিল্পী কে ছিলেন? উল্লিখিত সবাই। আমাদের 3 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি এর সম্পাদকের নাম কি? আমরা দেখতে পেলাম ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, এর রচয়িতার নাম কি? দেখুন, আমরা আপনাদের যখন নর্মাল লেকচারগুলো হয় সময় কিন্তু বলে দিয়েছিলাম যে ভাষা আন্দোলন ভিত্তিক, তারপর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে সাহিত্যগুলো রচনা করা হয়েছে, লাইক কবিতা, তারপর উপন্যাস, তারপর বিভিন্ন পত্রিকা বা লেখা, এগুলি কিন্তু খুব ভালো করে আত্মস্থ করতে হবে। তো ঠিক ওই জায়গা থেকে একটা কোশ্চিন এসছে যে ভাষা আন্দোলনের প্রথম যে সংকলন 21শে ফেব্রুয়ারি, এই 21 ফেব্রুয়ারির সম্পাদকের নাম কি? আমরা জানি এর সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। তার মানে 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? হাসান হাফিজুর রহমান। ওকে, 4 নম্বর প্রশ্নে, জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধির নাম কি? নতুন স্থায়ী প্রতিনিধি কাদের? বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে নবনিযুক্ত কে রয়েছেন? সালাউদ্দিন নোমান চৌধুরী। তার মানে 4 নম্বর প্রশ্নের উত্তর কোনটা? সি হবে, সালাউদ্দিন নোমান চৌধুরী। তারপর 5 নাম্বার, স্টেট অব দি ইউনিয়ন বলা হয় কোন দেশের বার্ষিক ভাষণকে? স্টেট অব দি ইউনিয়ন বলা হয় কোন দেশের বার্ষিক ভাষণকে? আমরা জানি যুক্তরাষ্ট্রের যে বার্ষিক ভাষণ আছে ওটাকে বলা হয় স্টেট অব দি ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব কোনটি? বাংলাদেশে কিন্তু অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, চাকমা, মারমা, গারো, সাঁওতাল, ওরাও, তাই না? অনেক কিন্তু নৃগোষ্ঠী আছে বাংলাদেশে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আমরা যখন পড়েছিলাম লেকচার 2-এ, তখন কিন্তু ওখানে ছিল যে এই নৃগোষ্ঠী যারা রয়েছে যে তাদের ধর্ম কোনটা, বা তাদের হচ্ছে সবচেয়ে বড় উৎসব কোনটা, তাদের বসবাস কোন এলাকায়, এগুলো কিন্তু আমরা দেখেছি। ঠিক ওই জায়গা থেকে প্রশ্নটি এসছে যে চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব কোনটি? আমরা জানি সেটির নাম কি? বিজু। ওকে, চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব কোনটা? বিজু। তার পরবর্তী কোশ্চেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের সহায়তা করেছে কোন দেশ?
এই প্রশ্নটি এসছে মেগা প্রকল্প থেকে। বাংলাদেশে অসংখ্য মেগা প্রকল্প কিন্তু চালু রয়েছে, তাই না? যেমন পদ্মা সেতু হয়ে গিয়েছে, মেট্রো রেল একটা প্রকল্প, কর্ণফুলী টানেল একটা প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা প্রকল্প। ঠিক তেমনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এটিও একটি হচ্ছে কি মেগা প্রকল্প। আর আমাদের প্রত্যেকটা মেগা প্রকল্পেরই সহায়ক কোনো না কোনো দেশ রয়েছে। তো এখানে এই প্রশ্নটা করেছে যে মাতারবাড়ি যে সমুদ্র বন্দর রয়েছে, এই সমুদ্র বন্দর নির্মাণে সহায়তা করেছে কোন দেশ? জাপান। মাথায় থাকবে, জাপান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহায়তা করেছে কোন দেশ? জাপান। এর পরবর্তী কোশ্চেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি ম্যালেরিয়া টিকার নাম কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি ম্যালেরিয়া টিকার নাম হচ্ছে ম্যাট্রিক্স এম বা R21। R21 বা ম্যাট্রিক্স এম, এটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি ম্যালেরিয়া টিকার নাম। আমাদের পরবর্তী প্রশ্ন, ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? এটা হচ্ছে আইসিটির বেসিক তথ্য থেকে প্রশ্নটা এসছে যে ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে। উত্তর কোনটা হবে? আমরা এটি সবাই জানি যে ব্লুটুথ হচ্ছে 1 থেকে 100 মিটার দূরত্ব যেটা রয়েছে সেই পর্যন্ত এটি কাজ করে থাকে। তারপর বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কাকে নিয়ে চীনের যে সামরিক বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা করতেছে। সামরিক মানে কি? সামরিক মানে কি? অস্ত্র শস্ত্রর ব্যাপার। আর বাণিজ্যিক মানে কি? বাণিজ্য, অর্থাৎ ক্রয় বিক্রয়ের ব্যাপারটা। অর্থাৎ এই যে বাংলাদেশকে সাথে নিয়ে বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা, এই 3টা দেশকে সাথে নিয়ে চীন একটি সামরিক বাণিজ্যিক পরিকল্পনা করেছে। সেই সামরিক বাণিজ্যিক পরিকল্পনার নাম কি? স্ট্রিং অফ পার্লস। স্ট্রিং অফ পার্লস, এটা কি? চীনের পরিকল্পনা বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা, এই 3টা দেশকে নিয়ে। পরবর্তী প্রশ্ন, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কোন দেশটি ইসরায়েলের সাথে অস্ত্র চুক্তি বাতিল করে? গাজায়, আমরা জানি যে ফিলিস্তিন ভূখণ্ডের এই গাজা উপত্যকায় ইসরায়েল প্রতিনিয়ত আগ্রাসী হামলা চালিয়ে যাচ্ছে, তাই না? দখলদার ইসরায়েল কিন্তু প্রতিনিয়ত আগ্রাসী আক্রমণ চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই গাজায় ইসরায়েল যে হামলা করে, এই হামলার প্রতিবাদে কোন দেশ ইসরায়েলের সাথে তাদের অস্ত্র চুক্তি যেটা ছিল এই অস্ত্র চুক্তি বাতিল করেছে? উত্তর হচ্ছে কি? স্পেন। স্পেন ইসরায়েলের সাথে, ইসরায়েল যে গাজাতে হামলা করেছে এই হামলার প্রতিবাদে তাদের সাথে কি করেছে? অস্ত্র চুক্তি বাতিল করেছে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে হয়? পার্বত্য চট্টগ্রাম, এটা একটা বেসিক প্রশ্ন। আমরা জানতাম যে আগে পার্বত্য চট্টগ্রামে আপনার বেশ বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী ছিল। এই গোষ্ঠীর সাথে বাংলাদেশ সরকারের কিন্তু একটা শান্তি চুক্তি হয়। এই শান্তি চুক্তি কবে হয়? শান্তি চুক্তি হয় 2 ডিসেম্বর 1997 সালে। 2 ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। ওকে, তারপর দেশে প্রথম যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি লাভ করেছেন কে? যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি লাভ করেছেন মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি লাভ করেছে কে? মেরিনা খাতুন। আচ্ছা, তারপর মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার প্রতিবাদে যেই ভিসি পদত্যাগ করেছিলেন, মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার প্রতিবাদে যে ভিসি পদত্যাগ করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র হত্যার প্রতিবাদে উনি পদত্যাগ করেছিলেন। আমরা কিন্তু 1971 সালের সাথে যদি আমরা 2024-এর কম্পেয়ার করি তাহলে পার্থক্য দেখতে পাই কোথায় জানেন? 1971-এ যখন ছাত্রদেরকে হত্যা করা হয় বা হামলা করা হয়, এই ছাত্রদের হত্যার প্রতিবাদে তৎকালীন সময়ের ভিসি পদত্যাগ করে। আর 2024-এ যখন ছাত্রদের উপরে আক্রমণ করা হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল স্যার উনি বলেছিলেন যে ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে নাই। এটাই হচ্ছে দুই সময়ের মধ্যে পার্থক্য। অর্থাৎ 71-এ যখন ছাত্রদের উপরে হামলা করা হলো তখন এই হামলার প্রতিবাদে ভিসি স্যার নিজে পদত্যাগ করলেন। আর 24-এ এসে কি হলো, যে ছাত্রদের উপরে হামলা করা হলো তখন ভিসি স্যার বললেন কি, যে ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নাই।
উনি ছাত্রদেরকে তো রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নেনই নাই, বরং আরো নির্লজ্জের মতো তিনি এই কথাটি বলেছিলেন, ক্যাম্পাস কি আমার নিয়ন্ত্রণে নাই। সুতরাং দুই সময়ের মধ্যে কিন্তু পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার প্রতিবাদে যেই ভিসি পদত্যাগ করেছিলেন তার নাম কি? বিচারপতি আবু সাইদ চৌধুরী। আচ্ছা, তারপরে প্রশ্ন যাই, বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে। জনশক্তি রপ্তানি মানে কি? বাংলাদেশ থেকে কোন দেশে সবচেয়ে বেশি মানে প্রবাসীরা যাচ্ছে বা প্রবাসী বসবাস করতেছে কোন দেশে, সেটা আমরা দেখতে পাই যে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোথায়? সৌদি আরবে। আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আমরা জানি যে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কি? আরেক ফাল্গুন, এটা ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। আর্তনাদ, এইটাও ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। নিরন্তর ঘণ্টাধ্বনি, এইটাও ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। তারপরে সঠিক উত্তর কোনটা? উল্লিখিত সবগুলো। এটা হচ্ছে কি সঠিক উত্তর। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কি? উল্লিখিত সবগুলো। আমরা কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম যে যখন এই লেকচারগুলো বলে দেওয়া হয়েছিল তখন উল্লেখ করে দেওয়া হয়েছিল যে ভাষা আন্দোলন ভিত্তিক যে রচনাগুলো আছে বা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রচনাগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খুব গুরুত্ব দিয়েই পড়তে হবে। বুঝতে পেরেছেন তো, তাই না? আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোশ্চেনে বলা হলো দুর্যোগের আগাম বার্তা পাওয়ার হেল্পলাইন নাম্বার কোনটি? দুর্যোগের আগাম বার্তা পাওয়ার হেল্পলাইন কোনটি? আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন হেল্পলাইন পাওয়ার জন্য বা হেল্প পাওয়ার জন্য জাতীয় জরুরি সেবা যেগুলো আছে এগুলি পাওয়ার জন্য বিভিন্ন নাম্বারে ডায়াল করতে হয়। তো দুর্যোগের আগাম বার্তা আসলে কোন দুর্যোগ আসতে যাচ্ছে এই আগাম বার্তা পাওয়ার জন্য আমরা যেখানে কল দিব সেটা কি 1090, এটাতে 1090 এখানে কল দিলে আমরা আমাদের দুর্যোগের আগাম বার্তা পাবো। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশ এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট, আচ্ছা এলডিসি, এলডিসি থেকে ডেভেলপ কান্ট্রি যেটা আছে চূড়ান্তভাবে বের হবে কত সালে? 2026 সালের কত তারিখে বলেন তো? 24 নভেম্বর। বাংলাদেশ এলডিসি থেকে 2026 সালের 24 নভেম্বর এখান থেকে বের হয়ে আসবে। আচ্ছা, 1943 সালের দুর্ভিক্ষ 50-এর মনন্তর নিয়ে রচিত নাটক কোনটি? 1943 সালের দুর্ভিক্ষ 50-এর মনন্তর নিয়ে রচিত নাটক কোনটি? নেমেসিস। সঠিক উত্তর কোনটা? নেমেসিস। তারপর নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? নিচের কোন নিয়ামকটি? আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে অক্ষরেখা। অক্ষরেখা কোনটা? এই যে পৃথিবী যেটা আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবী, এই দিকটার নাম কি? পূর্ব। এই দিকটার নাম কি? পশ্চিম। এই পূর্ব থেকে পশ্চিমে আমরা যে কল্পিত রেখাগুলো অঙ্কন করি এই রেখাগুলোর নাম কি? এই রেখাগুলোর নামই হচ্ছে অক্ষরেখা। রেখাগুলোর নাম কি? অক্ষরেখা। এখানে আচ্ছা, এখন উত্তর থেকে দক্ষিণে আমরা যে রেখাগুলো কল্পনা করি এগুলোর নাম কি? দ্রাঘিমা রেখা। আমরা দেখতে পাই যে এই পৃথিবীতে আপনার এই যে আমাদের অক্ষরেখা যেটা আছে এই অক্ষরেখার ডিগ্রি পরিবর্তনের সাথে সাথে তার জলবায়ু বা আবহাওয়ার যে ব্যাপারটা থাকে এটা কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে চেঞ্জ হতে থাকে। কিন্তু দ্রাঘিমা রেখা যেটা আছে এই দ্রাঘিমা রেখা বরাবর আপনি উপরে আসেন বা নিচে আসেন এরই কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হয় না। সুতরাং আমরা দেখতে পেলাম যে অক্ষরেখা, অক্ষরেখা, উচ্চতা এগুলো কিন্তু একটা দেশের জলবায়ু নির্ধারণ করে, কিন্তু দ্রাঘিমা রেখা যে জিনিসটা আছে এটি কোনোভাবে একটা দেশের জলবায়ু নির্ধারণ করে না। এখানে এটাই বলা হলো নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? আমরা দেখতে পেলাম কি? দ্রাঘিমা। তারপর আফ্রিকার কোন দেশ বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটা তো আমরা সবাই জানি, এটা একটা বেসিক ইনফরমেশন। সেটা কি? সিয়েরা লিওন।
সিয়েরা লিওন বাংলাকে তাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে কি করেছে, স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, দেশের সর্বশেষ বা 330তম পৌরসভার নাম কি? দেখুন এখানে কিন্তু আরেকটা কোশ্চেন হতে পারে, আমরা জাস্ট নাম জানতে চেয়েছি, এখানে বলতে পারে যে দেশের সর্বশেষ পৌরসভা কততম বা বাংলাদেশের পৌরসভার সংখ্যা কত, অর্থাৎ কোশ্চেন থেকে কিন্তু আবার কোশ্চেন বের করা যায়। তো আমরা দেখতে পেলাম যে দেশের সর্বশেষ যে 330তম যে পৌরসভাটা আছে, এই 330তম পৌরসভার নাম কি? শ্যামনগর সাতক্ষীরা। দেশের 330তম যে পৌরসভা আছে এটার নাম কি? শ্যামনগর সাতক্ষীরা। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP30 অনুষ্ঠিত হবে কোন শহরে? জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা বলেন তো, কোথায় অনুষ্ঠিত হবে? COP30 অনুষ্ঠিত হবে কোন শহরে? এটা হচ্ছে বেলেম শহরে অনুষ্ঠিত হবে COP30। আচ্ছা, এরপর 2024 সালে ট্রি অফ পিস পুরস্কার লাভ করে কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস, ট্রি অফ পিস। তারপর ইউনেস্কো 2024 সালে বেগম রোকেয়ার কোন গ্রন্থটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে? অর্থাৎ ইউনেস্কো 2024 সালে বেগম রোকেয়ার কোন গ্রন্থটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে ইউনেস্কো থেকে? কোনটা হবে? সুলতানার স্বপ্ন। সুলতানার কি স্বপ্ন? সুলতানাস ড্রিম যেটা আছে এটা। তারপর অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত? অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী সাক্ষরতার হার কত বলুন তো? 77.9%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী 77.9%। তার পরবর্তী প্রশ্ন, 1 জুলাই 2024 সালে প্রতিষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে কবে? কমপ্লিট শাটডাউন মানে কি? দেশ অচল করে দেয়া, যোগাযোগ কি ব্যাহত করে দেয়া। কবে হয় এটা? 17 জুলাই। ওকে, তার পরবর্তী প্রশ্ন, বিশ্বে বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? বিনিয়োগ প্রতিবেদন UNCTAD এটি প্রকাশ করে। আমরা জানি কি UNDP মানে কি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উন্নয়নের কাজ। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো কি? তারা অর্থ ঋণ প্রদান করে তারা। আর নর্মালি যে প্রতিবেদন যে প্রকাশটা হয় সেটি থেকে আসে? জাতিসংঘের UNCTAD থেকে আসে। তার পরবর্তী প্রশ্ন, আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? বাংলাদেশের কোন জেলায় আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত রয়েছে? খাগড়াছড়িতে। তারপরের প্রশ্ন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারী নেত্রী কে? ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারী নেত্রী কে? আমরা জানি যে প্রীতিলতা ওয়াদ্দেদার। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কোশ্চিনের যে 30টা প্রশ্ন ছিল সেটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা আসি আমাদের প্রশ্নপত্র সমাধান, আমাদের যে সেট বি রয়েছে সেই সেট বিতে। খেয়াল করে দেখুন আমাদের প্রথম প্রশ্ন কি আছে। আমাদের প্রথম প্রশ্ন করা হলো কি কৃষির সাথে সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি? এটি সমাধান করার আগে আমরা বলি যে প্রাকৃতিক দুর্যোগটা কি। প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে আসলে প্রকৃতির যে স্বাভাবিক যে প্রক্রিয়া বা স্বাভাবিক যে প্রবণতা থাকে, যে দুর্যোগগুলো হয় নর্মালি ন্যাচারাল ওয়েতে, সেটাই। এখন এই কৃষির সাথে সম্পর্কিত আসলে কোনটা? কৃষির সাথে সম্পর্কিত কোনটা আছে? এখানে বললো বন্যা, খরা, ভূমিধস, A+B। আমরা উপর থেকে পেলাম যে বন্যা আর খরা এই দুইটা কি আমার কৃষির সাথে সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, কৃষির সাথে সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ কোনটা? A এবং B দুইটাই, বন্যা এবং কি খরা। আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা, বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশের সীমান্ত রয়েছে? ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশের সীমান্ত কোথায় আছে? এইটা দেখতে হলে আমাদেরকে একটু ম্যাপে ফিরতে হবে। আমরা একটু ম্যাপের দিকে যাই। বাংলাদেশের ত্রিপুরা এবং আসাম যেটা আছে, আমরা দেখতে পেলাম যে এইটা হচ্ছে আসাম আর এটা কি? এটা হচ্ছে ত্রিপুরা। একই সাথে এই আসাম এবং ত্রিপুরা উভয়ের সাথে কানেকশন আছে বাংলাদেশের এই মৌলভীবাজার জেলার। বুঝতে পেরেছেন? এই মৌলভীবাজার জেলাটা হচ্ছে বাংলাদেশের আসাম এবং কি ত্রিপুরার সাথে কানেক্টেড আছে। তাহলে আমরা আমাদের আগের জায়গাতে আবার ফিরে যাই।
এটা কোথায়? ওকে, আমরা তাহলে দেখলাম যে বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের ত্রিপুরা এবং আসামের যে সীমান্ত রয়েছে এটা কিন্তু আমরা পেলাম। ওকে, এটা কোনটা? মৌলভী বাজার। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, ত্রিপুরার পাহাড় হতে উৎপত্তি হওয়া নদী কোনটি? এটি আমরা দেখতে পাই কি? গোমতী নদী। এটি ত্রিপুরার পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। 4 নম্বর প্রশ্ন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ কোনটা? তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে কোনটা? ভিয়েতনাম। 4 নম্বর প্রশ্ন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ কোনটা? সেটা হচ্ছে কি? ভিয়েতনাম। ওকে, খাসিয়া গ্রাম প্রধানকে কি বলা হয়? খাসিয়া কি? বাংলাদেশের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই খাসিয়া গ্রাম প্রধানকে কি বলা হয়? আমরা জানি খাসিয়া গ্রাম প্রধানকে কি বলা হয়? মন্ত্রী বলা হয়। খাসিয়া গ্রাম প্রধানকে কি? মন্ত্রী বলা হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন সুলতানি আমলে বাংলায় আগমনকারী চীনা পরিব্রাজক কে ছিলেন? চীনা পরিব্রাজক কে ছিলেন? তার আগে ক্লিয়ার করি যে পরিব্রাজক জিনিসটা কি। পরিব্রাজকটা হচ্ছে পায়ে হেঁটে বা পদব্রজে যিনি পৃথিবী ভ্রমণ করবেন, ঠিক আছে, উনি কি? পরিব্রাজক। তারা বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা তথ্য সংগ্রহ করেছেন। তো বাংলা স্বাধীন সুলতানি আমলে বাংলায় এই চীনা পরিব্রাজক যিনি এসেছিলেন তার নাম কি? মা হুয়ান। অর্থাৎ স্বাধীন সুলতানি আমলে বাংলায় আগমনকারী চীনা পরিব্রাজকের নাম ছিল কি? মা হুয়ান। এরপর, ৬০ গম্বুজ মসজিদ কোন স্থাপত্যে তৈরি? এখানে একটা সম্পূরক কোশ্চেন যে ৬০ গম্বুজ মসজিদে গম্বুজ আছে কয়টা জানেন? সব মিলে গম্বুজ আছে হচ্ছে ৮১টা। এই ৬০ গম্বুজ মসজিদ কোন স্থাপত্যে তৈরি? এটা হচ্ছে কি? তুর্কি বা সুলতান স্থাপত্যে তৈরি। তুর্কি। ৬০ গম্বুজ মসজিদ কোনটা? তুর্কি স্থাপত্যে তৈরি। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন করা হয়? প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম, আমরা জানি কি রাষ্ট্রভাষা সংগ্রাম এটা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ভাবে এসছে। এখন প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? সেটা হচ্ছে 1 অক্টোবর 1947 সালে। 1 অক্টোবর 1947 সালে। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স ছিল কয়টা? মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স কয়টা ছিল? আমরা জানি কয়টা ছিল? 3টা ফোর্স ছিল। 3টা। কি কি ফোর্স ছিল? জেড ফোর্স, যার প্রধান কে ছিল? মেজর জিয়াউর রহমান। কে ফোর্স, যার প্রধান কে ছিল? খালেদ, উনি ছিলেন। আচ্ছা, জেড ফোর্স, কে ফোর্স আর কি? এস ফোর্স, শফিউল্লাহ। এই 3টা ফোর্স ছিল। মুক্তিযুদ্ধের সময় কয়টা ফোর্স? 3টা। জেড ফোর্স, কে ফোর্স আর কি? এস ফোর্স। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্ন যেটা, মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স কয়টা ছিল? 3টা। ওকে, পরবর্তীতে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের প্রথম শহীদ এটা একটা প্রশ্ন। আবু সাইদ, তার পৈতৃক নিবাস কোথায় ছিল? আবু সাইদের পৈতৃক নিবাস কোথায় ছিল? এটা হচ্ছে পীরগঞ্জ, রংপুর। তাহলে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ যে আবু সাইদ ছিলেন, এই আবু সাইদের পৈতৃক নিবাস কোথায়? পীরগঞ্জ, রংপুর। এখন যদি আরেকটা প্রশ্ন করা হয় যে আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর কি? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আরো একটা কোশ্চেন, আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? ইংরেজি বিভাগ, তাই না? তো এখন যেহেতু আমাদের 24-এর যে ছাত্র অভ্যুত্থান এটা যেহেতু বর্তমান সময়ের কনটেক্সটে না, বাংলাদেশের কনটেক্সটে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। এই ইতিহাস যেভাবে শুরু হলো আবু সাইদের রক্ত দেওয়ার মাধ্যমে, এই ইতিহাসটা কিন্তু আমাদেরকে জানতে হবে এবং প্রথম শহীদ আবু সাইদ সম্পর্কে আমাদের কিন্তু বেসিক ইনফরমেশনটাও আত্মস্থ করতে হবে। আমরা জাস্ট এখানে দিয়েছি যে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পৈতৃক নিবাস কোথায়। এখানে আমরা একটা ইনফরমেশন জানলাম। এরকম কিন্তু আবু সাইদ সম্পর্কে আরো খুঁটিনাটি বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে কি করতে হবে? জেনে নিতে হবে। আচ্ছা, আমাদের পরবর্তী, তাহলে এই প্রশ্নের আনসারটা কি?
24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পৈতৃক নিবাস কোথায়? পীরগঞ্জ, রংপুরে। তারপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোন বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রয়েছে? বিদ্রোহী কবিতা কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা জানি অগ্নিবীণা, তাই না? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কোনটা? বিদ্রোহী কবিতাটা। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান কি? বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। তারপর রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? রাষ্ট্রধর্ম ইসলাম এই বিষয়ে বলা হয়েছে সংবিধানের কততম অনুচ্ছেদে? 2-এর ক। 2-এর ক-তে রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে কি বলা হয়েছে? তার পরবর্তী প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টাকে? অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে সে উপদেষ্টার লিস্ট থেকে প্রশ্নটা করা হয়েছে। এই শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা তার নাম কি? ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অন্তর্বর্তীকালীন শিক্ষা বিষয়ক উপদেষ্টার নাম কি? ওয়াহিদ উদ্দিন মাহবুব। তার পরবর্তী প্রশ্ন, ভাওয়াইয়া ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? আমরা যদি দেখি তাহলে পাবো যে ভাওয়াইয়া হচ্ছে কি রংপুর অঞ্চলের গান। ভাওয়াইয়া কোন অঞ্চলের? রংপুর অঞ্চলের গান। বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন টাইপের গান রয়েছে, তাই না? জারি, সারি, ভাটিয়ালি, ঠিক এরকম একটা নাম কি ভাওয়াইয়া। এই ভাওয়াইয়াটা কোন অঞ্চলের গান? আমরা দেখতে পেলাম এটি হচ্ছে কি রংপুর অঞ্চলের গান। তার পরবর্তী প্রশ্ন, জাতীয় আয়কর দিবস কবে? জাতীয় আয়কর দিবস এখানে রয়েছে 30 অক্টোবর, 30 নভেম্বর, 10 ডিসেম্বর, 20 ডিসেম্বর। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 30 নভেম্বর। বিভিন্ন দিবস থেকে প্রশ্ন করা হয়। এখানে আসলো জাতীয় আয়কর দিবস কবে? 30 নভেম্বর। তার পরবর্তী প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ কোনটা? মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ কি? এখন মধ্যপ্রাচ্য আবার অনারব আবার কি মুসলিম দেশ, এখানে 3টা শর্ত দেওয়া হয়েছে। একই সাথে 3টা শর্ত আমাদেরকে জানতে হয়। তো আমরা যখন পৃথিবীর ম্যাপটা পড়েছিলাম এই পৃথিবী ঠিক মাঝখান দিয়ে একটা রেখা গিয়েছিল যার নাম হচ্ছে কি মূল মধ্যরেখা, তাই না? মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা এটা। এখন এই মূল মধ্যরেখা থেকে নিকটে যারা থাকে তারা কি হচ্ছে? নিকট প্রাচ্য। আর একটু দূরে গেলে কি মধ্যপ্রাচ্য, এবং এদিকে থাকলে কি হবে? দূরপ্রাচ্য। প্রাচ্য মানে কি? প্রাচ্য মানে হচ্ছে কি পূর্ব। প্রাচ্য মানে পূর্ব। তাহলে এই অংশটার নাম হচ্ছে প্রাচ্য, আর এই পাশের নাম কি? পাশ্চাত্য। পাশ্চাত্য মানে কি? পাশ্চাত্য মানে হচ্ছে পশ্চিম। ওকে, তাহলে এখানে বলা হলো যে মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ কোনটা? মধ্যপ্রাচ্যের দেশ হতে হবে এক, এবং দ্বিতীয় শর্তটা কি আবার অনারব হওয়া লাগবে। আমরা জানি মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই আপনার কি আছে? আরবি ভাষাভাষী অঞ্চল। এখন দেখতে হবে আরবি ভাষায় কথা বলে না কোন দেশ এখানে আছে? তুরস্ক, তারা কি আরবি ভাষায় কথা বলে না? তারা তুর্কি ভাষায় বা তার্কিশ ভাষায় তারা কথা বলে থাকে। ইরান, তারা কোন ভাষায়? তারা ফার্সি ভাষায় কথা বলে থাকে। আর সিরিয়া কি আরবি ভাষায়। তার মানে এখানে কি সিরিয়া এখানে আমাদের আসবে না, কারণ সিরিয়া কি আরব। বাকি থাকলো কয়টা? 2টা, তুরস্ক আর ইরান। সঠিক উত্তর কোনটা হবে? এ এবং সি। অর্থাৎ মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ কোনটা? এ এবং সি। 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ কোনটা? তুরস্ক এবং ইরান। তার পরবর্তী প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন অঙ্গরাজ্য থেকে? আমরা জানি ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে তিনি কি হয়েছেন? নির্বাচিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছেন। তার পরবর্তী প্রশ্ন, যুক্তরাষ্ট্রের আলাস্কা আলাস্কা যে প্রদেশটি আছে এই প্রদেশটি কার নিকট থেকে ক্রয় করে? আমরা জানি রাশিয়ার নিকট থেকে ক্রয় করে। আপনি যদি ওয়ার্ল্ডের ম্যাপটা দেখেন তাহলে দেখবেন যে আলাস্কা রাশিয়া কি তারা পাশাপাশি অবস্থিত। সো যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা প্রদেশটি কি করেছে? ক্রয় করেছে। নেক্সট কোশ্চেন, অস্ট্রিয়ার ভাষা কোনটা? অস্ট্রিয়ার ভাষা কোনটা? অস্ট্রিয়ার ভাষা হচ্ছে কি? আমরা একটু দেখি এই পৃথিবীতে বর্তমানে জার্মানি যে রাষ্ট্রটা আছে, জার্মানি, তারা কোন ভাষায় কথা বলে? তারা জার্মান ভাষায় কথা বলে। সুইজারল্যান্ড, তারাও জার্মান ভাষায় কথা বলে। আবার আরেকটা দেশ আছে অস্ট্রিয়া, তারা কোন ভাষায় কথা বলে? তারাও জার্মান ভাষায় কথা বলে থাকে। তাহলে অস্ট্রিয়ার ভাষা কোনটা? জার্মান।
19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জার্মান। অস্ট্রিয়ার ভাষা কোনটা? জার্মান। পরবর্তী প্রশ্ন, হিজবুল্লাহর বর্তমান প্রধানের নাম কি? হিজবুল্লাহর বর্তমান প্রধানের নাম কি? নাইম কাসেম। হিজবুল্লাহ বর্তমান প্রধানের নাম কি? নাইম কাসেম। তারপর IMF মনিটরি যে ফান্ডটা থাকে এটির কাজ কি? IMF এর কাজ কি? আমরা যদি IMF এর কাজটা দেখি একটু একে একে, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা, হ্যাঁ এটি সে রাখে। 2, বৈদেশিক বাণিজ্যের ঘাটতি পূরণে বিভিন্ন দেশকে তারা ঋণ প্রদান করে, হ্যাঁ এটাও সঠিক। আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখে, এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর কোনটা? উপরের সবগুলোই। তাহলে IMF এর কাজ কি? উপরের সবগুলোই। 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সবগুলো। তারপর 16তম ব্রিক্স যে সম্মেলনটা, এই সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে? আমরা জানি 36টি দেশ এখানে কি করেছে? অংশগ্রহণ করেছে। তাহলে 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে? 36টা দেশ। নেক্সট কোশ্চেন, কোন ভাষায় লেখা প্রোগ্রাম সবচেয়ে দ্রুত কার্যকর? কোন ভাষায় লেখা প্রোগ্রাম সবচেয়ে দ্রুত কার্যকর? ICT থেকে প্রশ্নটা করা হয়েছে মেশিন ভাষা। উত্তর কোনটা? মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম সবচেয়ে দ্রুত কি কার্যকর। নেক্সট কোশ্চেন, পরবর্তী জলবায়ু সম্মেলন বা COP30 কোথায় অনুষ্ঠিত হবে? পরবর্তী জলবায়ু সম্মেলন COP30 সেটা কোথায় অনুষ্ঠিত হবে? সেটা কোথায়? ব্রাজিলে অনুষ্ঠিত হবে। COP30 ব্রাজিলে। 24 নম্বর প্রশ্নের উত্তর, যে পরবর্তী জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এটি ব্রাজিলে অনুষ্ঠিত হবে। নেক্সট, চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী আদিবাসী কারা? জিনজিয়াং প্রদেশে আমরা জানি চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী আদিবাসী হচ্ছে কারা? উইঘুর। এবং তারা সংখ্যাগরিষ্ঠ কি? মুসলিম। তাদের বেশিরভাগই কি? মুসলিম। অর্থাৎ উইঘুর আদিবাসী চীনের জিনজিয়াং প্রদেশে কি বসবাস করে থাকে। ওকে, তারপরে আসি আমরা, কোন দেশটি ফাইভ আইজ এর সদস্য নয়? ফাইভ আইজ এর সদস্য আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে যুক্তরাষ্ট্র, হ্যাঁ সে সদস্য, অস্ট্রেলিয়াও সদস্য, যুক্তরাজ্য সদস্য, কিন্তু ফাইভ আইজ এর সদস্য নয় কোনটা? জাপান। আচ্ছা, নেক্সট, মক্কা বিজয় সংঘটিত হয় কখন? মক্কা বিজয় সংঘটিত হয় কখন? ইংরেজি হলে 630 খ্রিস্টাব্দ, আর যদি আরবি হয় তাহলে কি? 8ম হিজরি সনে। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় কি হয়? সংঘটিত হয়। তারপর ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসের রচয়িতাকে? উপন্যাসের রচয়িতা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। 28 নম্বর প্রশ্ন, 29, গুগল ড্রাইভ এটি কি ধরনের ডেটাবেজ? আমাদের ICT থেকে প্রশ্ন এসছে, এই যে গুগল ড্রাইভ এটি কি ধরনের ডেটাবেজ? আমরা যদি দেখি তাহলে পাবো এটি হচ্ছে কি? ক্লাউড কম্পিউটিং। গুগল ড্রাইভ ক্লাউড কম্পিউটিং। নেক্সট কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন, 2026 সালে বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজন করবে কোন কোন দেশ? মানে কি আয়োজকের নাম জানতে চেয়েছে। আয়োজকের নাম কি? আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 26-এ যুক্তরাষ্ট্র আয়োজক, কানাডা সেও আয়োজক, মেক্সিকো কি সেও আয়োজক। তার মানে কি সঠিক উত্তর ডি, সবগুলোই। 2026 সালে বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজন করবে কোন দেশ? সবগুলোই, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, সবগুলোই। তো এই ছিল হচ্ছে আমাদের এই সেটের কোশ্চেন। তো ঠিক আছে, আমরা কালক্ষেপণ না করে আমাদের কোশ্চেন যে সমাধান যেটা আছে সেটা আমরা শুরু করতে পারি। আমাদের প্রথমে যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে যে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় কোন জনপদে, তাই না? এটি হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা যখন জনপদ পড়ি তখন আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশ বিভিন্ন কি জনপদে প্রাচীনকালে বিভক্ত ছিল। লাইক পুন্ড্র ছিল, গৌড় ছিল, বরেন্দ্র ছিল, বঙ্গ, সমতট, হরিকেল, এগুলি ছিল, তাই না? তো এই যে এতগুলো জনপদ ছিল, এই জনপদের মধ্যে নির্দিষ্ট একটা জনপদকে উল্লেখ করলো যার নাম কি? পুন্ড্র। আর এই জনপদটা হচ্ছে বগুড়া অঞ্চলে অবস্থিত, আমরা সবাই কিন্তু জানি। তো আমাদের কোশ্চেনটা করলো এখান থেকেই যে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় কোন জনপদে?
আমরা ইতিহাস থেকে জানতে পারি যে পুন্ড্র জনপদ থেকে কি পাওয়া যায়, সম্রাট অশোকের যে শিলালিপি আছে সেটি কি পাওয়া যায় পুন্ড্র জনপদ থেকে। ওকে, আমাদের সঠিক উত্তর কোনটা? পুন্ড্র। তাহলে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় কোন জনপদে? পুন্ড্র থেকে। আমাদের পরবর্তী প্রশ্ন, 1528 সালে বাবরি মসজিদ কে নির্মাণ করেন? 1528 সালে বাবরি মসজিদ কে নির্মাণ করেন? সঠিক উত্তর হচ্ছে কি সম্রাট বাবর। তাহলে 1528 সালে বাবরি মসজিদ নির্মাণ করে কে? সম্রাট বাবর। আমাদের নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশ বিরোধী ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল কোন এলাকা? ব্রিটিশ বিরোধী ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের যে কেন্দ্রস্থল সেটি কোনটা ছিল? সেটি কি উত্তরবঙ্গ ছিল। উত্তরবঙ্গ মানে কি আমাদের উপরের দিকে, ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমাদের এই কোশ্চেনটাও গেল। পরবর্তীতে আসি, নিচের কোন মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত রয়েছে? এখানে অপশন 4টা রয়েছে, তারা মসজিদ, ডক্টর শহীদুল্লাহ মসজিদ, মুসা খাঁ মসজিদ এবং বাঘা মসজিদ। আমরা যদি খেয়াল করি বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যদি আমরা একটু যাই, যদি আমরা ঘুরি, তাহলে দেখতে পাবো যে এই মসজিদটা কার্জন হল এরিয়াতে কিন্তু অবস্থিত। সেটি কোনটি? সেটা হচ্ছে মুসা খাঁ মসজিদ। নিচের কোন মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত? মসজিদের নাম হচ্ছে কি মুসা খাঁ মসজিদ। আমাদের নেক্সট কোশ্চেন, উপমহাদেশের রেলপথ চালু করেন কোন ভাইসরয়? কোন ভাইসরয় আমাদের এই উপমহাদেশে রেলপথ চালু করে? আমরা জানি কি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি উপমহাদেশে কি রেলপথ চালু করে। তাহলে উপমহাদেশে রেলপথ চালু করে কোন ভাইসরয়? লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, মেজর মীর শওকত আলী কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? আমরা জানি যে মেজর মীর শওকত আলী উনি 5 নাম্বার যে সেক্টরটা আছে এই সেক্টরের কি ছিলেন? সেক্টর কমান্ডার ছিলেন। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কোনটা? সি, 5 নম্বর সেক্টর। আমাদের নেক্সট কোশ্চেন, গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ 9 কোনটি? আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ জেনেছি, কিন্তু তো কোনগুলো দেশ এগুলি জানলেই কিন্তু কোনগুলো দেশ নয় এগুলি কিন্তু আমরা বের করতে পারবো কি খুব সহজেই। আমরা যদি খেয়াল করে দেখতে পাবো যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, থাইল্যান্ড কি গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ? হ্যাঁ। মিয়ানমার? হ্যাঁ। লাওস? হ্যাঁ। তাহলে না কোনটা? পূর্ব তিমুর। সঠিক উত্তর কোনটা? পূর্ব তিমুর। মনে থাকবে? আচ্ছা, তারপরে প্রশ্ন, জলবায়ুর উপাদান 9 কোনটি? জলবায়ুর উপাদানটা কি? মানে যে জিনিসগুলো জলবায়ুর মধ্যে কি ইনক্লুডেড থাকবে, সরাসরি কানেক্টেড থাকবে। এরকম সরাসরি কানেক্টেড থাকে কোনটা? আমরা জানি যে তাপমাত্রা, এটা কি সরাসরি কানেক্টেড, তাই না? এরপর বায়ু প্রবাহ, এটাও কি সরাসরি যুক্ত। বৃষ্টিপাত, এইটাও সরাসরি যুক্ত। বাট সমুদ্র হতে কত দূরে অবস্থিত বা অবস্থিত নয়, এইটা কিন্তু ফ্যাক্টর নয় বা এটি কিন্তু উপাদান নয়। বুঝতে পেরেছি আমরা? তাহলে জলবায়ুর উপাদান 9 কোনটি? সমুদ্র হতে দূরত্ব। তারপরে কোশ্চেন, ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইথাউট পভার্টি, এই যে বই, এই বইয়ের লেখককে আমরা কিন্তু এটি জানতে পেরেছি। এই বইয়ের লেখক ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি লিখেছেন? ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইথাউট পভার্টি, এই বইটি তিনি লিখেছেন। ওকে, নেক্সট কোশ্চেন, রাফা ক্রসিং নিয়ে কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রয়েছে? রাফা ক্রসিং, রাফা ক্রসিং এটি কিন্তু একটা বিখ্যাত ক্রসিং, অর্থাৎ ফিলিস্তিনের সাথে বা ফিলিস্তিনের গাজা উপত্যকার সাথে আপনার স্থলপথের যে কানেকশন। তাহলে আমরা বুঝতে পারলাম এটি ফিলিস্তিন এবং মিশরের মাঝে অবস্থিত। রাফা ক্রসিং যেটা, সেটি হচ্ছে যে ফিলিস্তিন এবং মিশর এই দুইটা দেশের কি মাঝে অবস্থিত। আমাদের নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? আমরা সবাই জানি বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে কি নাইট্রোজেন। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি নাইট্রোজেন। ওকে, তার পরবর্তীতে, মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ হয়? মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ হয়? ফুল ডুপ্লেক্স। ডুপ্লেক্স মানে কি উভয় দিক থেকেই, ফুল ডুপ্লেক্স। মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ হয় সেটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। আচ্ছা, তারপরে প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস কবে? আবার সেই দিবস থেকে কিন্তু কোশ্চিন আসছে। বিশ্ব সাক্ষরতা দিবস কবে? 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর বিশ্ব কি দিবস? সাক্ষরতা দিবস। তার পরবর্তী প্রশ্ন, অর্গানিক চা শুরু হয় কোন জেলায়? আমরা কিন্তু এটি জানি, সেটি হচ্ছে কি উত্তরবঙ্গে। কোনটা? পঞ্চগড়। পঞ্চগড় জেলায় অর্গানিক চা চাষ শুরু হয় কোন জেলায়? পঞ্চগড় জেলায়। নেক্সট কোশ্চেন,
বিতর্কিত 9 লাইন কোন সাগরে অবস্থিত? আমরা যখন সাগরের চ্যাপ্টারটা পড়েছিলাম, খেয়াল আছে যে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় যে সাগরটা, তার নাম কি? দক্ষিণ চীন সাগর যেটা আছে, চীন সাগর যেটা, এই সাগরে কিন্তু আপনার সে বিতর্কিত 9 লাইন টানা হয়েছে। এই লাইন টেনে চীন তার আধিপত্য দেখাতে চেয়েছে যে এই এরিয়াটা টোটালি আমার, বাট না, ওখানে কিন্তু আরো অন্যান্য দেশেরও কি এরিয়া রয়েছে। সো এই যে বিতর্কিত যে 9 লাইন, এটি কোন সাগরে অবস্থিত? আমরা জানি কি এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত। তার পরবর্তী প্রশ্ন, একদলীয় ব্যবস্থা বা বাকশাল চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনী মাধ্যমে? বাকশাল মানে কি জানেন? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ দল থাকবে কয়টা? একটাই থাকবে এই দেশে। তো কোন সংশোধনীর মাধ্যমে এটি আসলে চালু করা হয়েছিল? আমরা জানি যে সংবিধানের 4র্থ যে সংশোধনী আছে, এই সংশোধনীর মাধ্যমে বাকশাল চালু করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? এটা সাম্প্রতিক থেকে আসছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। নেক্সট কোশ্চেন, গম্ভীরা কোন অঞ্চলের গান? গম্ভীরা, গম্ভীরা কোন অঞ্চলের গান? এটি বলেন তো কোন অঞ্চলের গান হবে? এটি হচ্ছে উত্তরবঙ্গের দিকে অবস্থিত, আমার উত্তরবঙ্গের এরিয়ার গান। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ আর ওপাশে কি বর্ডারের ওপাশে মালদা, অর্থাৎ এই 3টা এরিয়াতে, তার মানে কি এই সবগুলো এরিয়াতেই এই গম্ভীরা গান পরিবেশন করা হয়। আমরা দেখি আমাদের নেক্সট কোশ্চেনে কি আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই গানের সুরকার ও শিল্পীকে? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই গানটা আমরা সবাই কিন্তু জানি, খুবই পরিচিত কিন্তু একটা গান, তাই না? আচ্ছা, এটির সুরকার এবং শিল্পীকে? ভূপেন হাজারিকা, একটা খুবই পপুলার কিন্তু একটা গান, ভূপেন হাজারিকা। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশ কবে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কবে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে? 1972 সালে। 1972 সালে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ কি করে? লাভ করে। তারপর, ইতিহাসে শাহ ই বাঙ্গালা নামে পরিচিত কোন শাসক? শাহ ই বাঙ্গালা, বাংলার কি শাহ, বাংলার কি অধিপতি, তাই না? শাহ ই বাঙ্গালা নামে পরিচিত কোন শাসক? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, উনি হচ্ছে কি ইতিহাসে শাহ ই বাঙ্গালা নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন, কোন দেশ সর্বপ্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে? কোন দেশ সর্বপ্রথম? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সর্বপ্রথম নারীদের কি ভোটাধিকার অনুমোদন করে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের কোন সংস্থাটি শরণার্থী নিয়ে কাজ করে? জাতিসংঘের কোন সংস্থাটি শরণার্থী নিয়ে কাজ করে, অর্থাৎ উদ্বাস্তু যারা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়ে বিভিন্ন অন্য এরিয়াতে গিয়ে বসবাস করে, লাইক রোহিঙ্গা, এই শরণার্থী নিয়ে আসলে কারা কাজ করতেছে জাতিসংঘের? সেটা কোনটা? ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন, এইচ মানে কি হাই কমিশন ফর রিফিউজিস। ইউনাইটেড নেশন হাই কমিশন ফর কি? রিফিউজিস, ইউএনএইচসিআর। এই সংগঠন কি শরণার্থী নিয়ে কাজ করে থাকে। ওকে, নিচের কোনটি গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক চুক্তি? ম্যাগনা কার্টা, আমরা হিস্ট্রি থেকে কিন্তু জেনেছি, তাই না? ইংল্যান্ডের যে ম্যাগনা কার্টা আছে, এটি হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক কি চুক্তি। তারপর, ঐতিহাসিক বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পর্কিত? সাম্য মৈত্রী যেটা, সেটা কোনটা? আমাদের এখানে আছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের সাথে ঐতিহাসিক কি এই বাস্তিল দুর্গের সম্পর্ক রয়েছে। তারপর, ইন্দোনেশিয়া দেশটি নিচের কোন দেশের উপনিবেশ ছিল? উপনিবেশ মানে কি? মানে বাইরের থেকে একটা দেশ এসে, বাইরে থেকে একটা শাসক এসে এই এরিয়াটাকে শাসন করবে। বাইরের শাসক যখন এসে শাসন করবে, তখন সেটা কি হবে? ঔপনিবেশিক শাসন, তাই না? তো এখন আমরা জানি যে আমাদের সেই আপনার মধ্যযুগে না, ঠিক তার পরবর্তী সময়ে এই পর্তুগাল, তারপর ব্রিটেন, স্প্যানিশ,
তারপর ডাচ, তারা পৃথিবীর বিভিন্ন এরিয়াতে চলে গিয়েছে, গিয়ে ওই সমস্ত এরিয়া দখল করে তারা কি করতো, শাসন করতো। তো ইন্দোনেশিয়া নামক যে দেশটা আছে, সেই দেশটা নিচের কোন দেশের উপনিবেশ ছিল? আমরা জানি এটি ছিল কি, কার? নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডেরই আরেক নাম কি জানেন? ডাচ। নেদারল্যান্ডের আরেক নাম কি? ডাচ। তারপর আয়রন ডোম কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? আয়রন ডোম কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এখানে অপশনে আছে কি? অপশন এ রাশিয়া, অপশন বি যুক্তরাষ্ট্র, অপশন সি ইরান, অপশন ডি কি ইসরায়েল। আমরা জানি ইসরায়েল যেন বাইরের থেকে আক্রমণ না হয়, এই আক্রমণকে প্রতিহত করার জন্য তারা কি আয়রন ডোম ব্যবহার করে থাকে। তার মানে আয়রন ডোম কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্টেট ডুমা কোন দেশের আইনসভার নাম? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি জাপান, অপশন সি যুক্তরাজ্য, অপশন ডি কি রাশিয়া। আমরা জানি রাশিয়ার আইনসভার নাম কি? স্টেট ডুমা। মনে থাকবে? ওকে, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি গঠিত হয় কবে? গঠিত হয় কবে? আমরা রিসেন্ট হয়ে যাওয়া যে আন্দোলনটা দেখলাম না, সে আন্দোলন, ওই আন্দোলনের সময় আসলে বা ওই আন্দোলনের আগ মুহূর্তে কি এই সংগঠনটি গঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে? 1 জুলাই। 1 জুলাই বৈষম্য বিরোধী কি ছাত্র আন্দোলন গঠিত হয়। আমাদের একদম সর্বশেষ কোশ্চিন, জেন জি প্রজন্মের জন্মের সময়কাল কত? জেন জি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটা বিষয় বর্তমান প্রেক্ষাপটে, তাই না? এখন এই জেন জি যে জেনারেশনটা আছে, তারা আসলে নর্মালি কোন সময়, অর্থাৎ যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, এই প্রজন্মকে বলা হচ্ছে কি, এই প্রজন্মের নামই হচ্ছে কি জেনারেশন জেড বা জেন জি, এই প্রজন্ম। তাহলে আমরা দেখতে পেলাম যে জেন জি প্রজন্মের জন্মের সময়কাল হচ্ছে 1997 থেকে 2012 সাল, এই সময়কালের মধ্যে। তো এরই মাধ্যমে আমরা মোটামুটি আমাদের যে কোশ্চেন যে সমাধানের যে চ্যাপ্টারটা ছিল এটা আমরা শেষ করলাম। আমরা আশা করতেছি যে আমাদের প্রশ্নপত্রে যে সঠিক আনসার রয়েছে সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, কেন এটা সঠিক হলো, কেন বাকিগুলো সঠিক হলো না, এটাও আপনারা ধরতে পেরেছেন। তো এখন পর্যন্ত আসলে যাদের প্রিপারেশন ফুলফিল হয় নাই, আমরা তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আমরা তাদেরকে আবারও পরামর্শ দিচ্ছি যে আপনারা যে সময়টা পাচ্ছেন হাতে, এই সময়কালের মধ্যে আপনাদের প্রিপারেশনটা আসলে শেষ করে ফেলবেন, সর্বোচ্চ ভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। আর তো খুব বেশি সময় নেই, তাই না? হয়তো সব সাকুল্যে আর হয়তো 20-25 দিন সময় আছে। তো এই 20-25 দিন সময় আপনারা খুব ভালোভাবে কাজে লাগাবেন, আপনারা পড়াশোনায় মনোযোগী থাকবেন। আপনাদের সবার কাছে এই প্রত্যাশা রাখছি। আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।